বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থায়ন দাঁড়াবে যথাক্রমে 72,000 কোটি টাকা এবং 1,28,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য ব্যয় 5,88,000 কোটি টাকা। আবার বলছি, মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে 63,000 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে 1,37,000 কোটি টাকা। এটা ছিল বাজেটে। এখানে আমি আবার বাজেটের বিষয়ে চিফ অ্যাডভাইজার একটু নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে বাজেট যাতে আমাদের সেলফ রিলায়েন্স, আমরা যাতে আরও বেশি সেলফ রিলায়েন্ট কান্ট্রি হই। আপনি জানেন আমরা অনেক ক্ষেত্রে এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন, বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আগের অনেক বছরগুলোতে আমাদের ফোকাসটা ছিল যে আমরা কিভাবে এডুকেশন এস্টাবলিশমেন্ট বাড়াবো, বিভিন্ন ধরনের স্কুল কলেজ বা এমপিও ভুক্তিকরণ এগুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আসলে আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের, বিশেষ করে পতিত স্বৈরাচারের সময়। তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস। আরেকটা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট। আপনি জানেন বাংলাদেশের ফার্মাররা এবছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করছে। তাদেরকে যাতে ফোকাস করে তারা যাতে এই বাজেটের বেনিফিটটা পান বা তাদের জীবনযাত্রাকে যাতে আরও বেটার করা যায়, রুরাল ডেভেলপমেন্টকেও যত ফোকাস দেওয়া যায় সেই বিষয়ে উনি বলেছেন ইয়ুথের উপর ফোকাস দিতে। বলছেন বাংলাদেশ একটা তারুণ্যের খনি, আমাদের এই ইয়ুথদেরকে যেভাবেই হোক এর প্রতি ফোকাস দিতে হবে এবং তাদের জন্য সব কিছু আমাদের বাজেটের মূল ফোকাসগুলোর এইটা একটা জন্য থাকে। উনি ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেনদের উপর নারীদের উপরে বাজেটের আরও ফোকাস বাড়াতে বলেছেন এবং তাদের সার্বিক উন্নতি আসলে দেশের উন্নতির সাথে সরাসরি জড়িত এবং এটা খুব উনি ভালোভাবে এটাকে স্ট্রেস করেছেন। আরেকটা হচ্ছে যে লোকাল প্রোডাকশন। আপনি জানেন বাংলাদেশের লোকাল প্রোডাকশন অনেক কিছুই আমরা করি, আবার অনেক কিছুই আমরা করি না। আমরা যাতে সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ, ইভেন ইন্ডাস্ট্রিয়াল গুডসেও, সেই বিষয়ে উনি লোকাল প্রোডাকশনের উপরে এমফাসিস দিয়েছেন। উনি হেলথের উপরেও এমফাসিস দিয়েছেন। এই ছিল বাজেট বিষয়। আর আজকে টেলিকমিউনিকেশন আজকে একটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটাকে আসলে আগে যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। এটার ফলে ইনশিওর করা হচ্ছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়, এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে। আর যুগোপযোগী করা হয়েছে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে। আপনি জানেন টেলিকমিউনিকেশন বা ইন্টারনেটের মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে, সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই জরুরি। তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। জাতীয় নিরাপত্তা
ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই লয়ের মাধ্যমে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের আগে এমন কিছু মেজার নেওয়া হতো, বিটিআরসি নিত, সেটা আসলে ইন্টারন্যাশনালি যেটা মানদণ্ড, যেটা বেঞ্চমার্ক, সেটাকে ফলো করতো না। এবার ইনশিওর করা হচ্ছে যে যাতে সেই বেঞ্চমার্কটা আমরা ফলো করি। সার্বিকভাবে একটি নিরাপদ, আধুনিক ও জনমাধ্যম টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠাই এই সংশোধনের মূল লক্ষ্য। এটা খুবই বড় ল, অনেকগুলো চেঞ্জ হয়েছে, মানে ম্যাসিভ ওভারহোলিং করা হচ্ছে। আপনারা এটা আরও ডিটেলস জানতে পারবেন আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে, তাদের সাথে কথা বলবেন, বা একটা পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের আমাদের যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন তার সাথে কথা বলতে পারেন, উনি আরও আপনাদেরকে হাইলাইট করবেন। এই অধ্যাদেশে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নতুন বিধান সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠানের মানে বিটিআরসির সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বচ্ছতা, আমি কোট আনকোট স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি আনকোট, এই শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সেবার মান উন্নয়নে গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা, আপনি জানেন পার্সোনাল ডেটা সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটাকে আপনার নিশ্চিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, আপনার অনেকে এখন আপনার ন্যাশনাল সিকিউরিটির ইস্যু নো লঙ্গার মানে ফিজিক্যাল সিকিউরিটি না, আপনার টেলিকমেও আপনার ন্যাশনাল সিকিউরিটি ইনশোর করাটা খুবই জরুরি। আপনি যদি আপনার টেলিকমিউনিকেশনে বা আইসিটিতে যদি আপনার ন্যাশনাল সিকিউরিটি জিওপটাইজ হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে পুরো আপনার সমস্ত ডেটা সব দেখা যাবে যে অন্যান্য আপনার যারা আপনাকে বন্ধু মনে করেন না তারা এটাকে ম্যানিপুলেট করতে পারবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল অবকাঠামো সুরক্ষা, প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে সিআইএস, সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবে। এই ছিল হলো এই লটার কি কি ফিচার। আরও ক্যাবিনেটে আরও কিছু আলাপ হয়েছে। আপনি জানেন গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে কি ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হয়েছে তার বাসায়। উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট, পুরো সরকার এখন পুরো সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে। তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে, তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে। এই ছিল আজকের ক্যাবিনেটের মূল ডিসকাশন বিষয়। এখন পর্যন্ত কোনো অগ্রগতি সরকার জানাতে পারেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা গত পরশুদিন বলেছিলেন যে আমাদের বেশ কিছু অগ্রগতি আছে, এটা আমরা এখনই বলছেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে জানাবো, এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সেটি আসলে অগ্রগতি কতদূর? আসামি কি দেশে আছে নাকি বিদেশে সত্যি পালিয়ে গেছে? এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা বা আপনাদের সরকারের সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। সর্বোচ্চ আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। পুলিশ, অন্যান্য যেগুলো এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করে, সবাই এটা নিয়ে কাজ করছে। এটা আমি বলতে পারবো। কিছু অ্যারেস্ট আছে, আপনি মূল সাসপেক্ট না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি। তো আমরা ইনভেস্টিগেট, আমরা বলবো যে সর্বোচ্চ
আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার পিছনে। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জাগরণ নিউজ থেকে বলছিলাম। আগামীকাল বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন। ওনার ফেরা উপলক্ষে সরকারের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে, বা আমরা যেটা ডিজিটাল যে যোগাযোগ যে প্রযুক্তি সেটা দেওয়া হচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন। আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এছাড়া বড় জমায়েতমূলক কিছু রেগুলার মডিউল সেটা ফলো করা হচ্ছে। সাথে একটু এড করতে চাই যে আসলে কি কি বিষয়ে লুক আফটার করা হচ্ছে। আমরা যদি এখন যদি বলি যে এসএসএফ কেন্দ্রিক বা এই ধরনের কোনো নিরাপত্তা কি তাকে দেওয়া হচ্ছে কিনা বা তার পার্টি থেকে দেওয়া হয়েছে কিনা। আপনি এই বিষয়টা তার পার্টি বলতে পারবে, বাট আমাদের তরফ থেকে সর্বোচ্চ এফার্ট আছে তাকে মানে তাকে ভালো সিকিউরিটি দেওয়ার। আমি আরিফুর রহমান রাব্বি, আমি জেল অবজারভারে কাজ করি। আপনারা আজকে যে টেলিকম পলিসি নিয়ে বলছিলেন আপনি, তো টেলিকম পলিসিতে কি মানে এনটিএমসি কে কি বিলুপ্ত করা হয়েছে এরকম একটাই সূত্র আছে, এটা আসলে কতটুকু বা কি পরিচয় করতে? এই বিষয়টা আপনি ফয়েজ তায়েব আহমেদের সাথে কথা বলে জানবেন এনটিএমসি বিলুপ্ত হচ্ছে কিনা। বাট যেগুলো ইন্টারসেপশনের বিষয় তো আমি আপনাদেরকে জানালাম। এটা এই বিষয়ে মানে কমিটি কাজ করবে, কমিটি কাজ করবে, আইনমন্ত্রী আইনমন্ত্রী। পরিবর্তন হচ্ছে এনটিএমসি প্রতিষ্ঠানের শুধু নামটা এইটা আমি বললাম তো, আমি তো শুধুমাত্র আপনাদেরকে মানে কি কি ফিচারগুলো আপনাকে দিয়েছি। আপনারা বাকিটুকু পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নেবেন। আমি বসেন না, বসে বলেন, পিছনে ক্যামেরা আছে। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, এবং কোথাও কোথাও বিশেষ করে ইন্ডিয়ায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এটা নিয়ে। তো বিষয়টাকে সরকার কিভাবে ডিল করছে? আমরা আমাদের আপনি দেখেছেন এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এই বিষয়ে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে। আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি। আপনি দেখেছেন দুর্গাপূজার সময়, গত বছরে, এই বছরে এবং অন্যান্য যখন মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা সময়ই আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা ইনশিওর করার চেষ্টা করেছি যাতে এই রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো খুব যথেষ্ট আনন্দের সাথে হয়, ফেস্টিভ মোডে, এবং সব ধরনের সিকিউরিটি যাতে থাকে। আমি রাজমহলে এখন টেলিভিশনে কাজ করি। প্রশ্ন হচ্ছে যে দীর্ঘহত্যার বিষয়টি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওতায় আপনারা বলছেন যে করা হবে। সেই সঙ্গে ইসলাম মঞ্চের পক্ষ থেকে 3 দফা দাবি ছিল। প্রথম দাবিতে তার 3 দফার মধ্যে একটি ছিল যে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ওসমান হত্যা বিচার কার্যকর করতে হবে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে এই মামলায় অন্তর্ভুক্ত করার একটি দাবি ছিল। এই বিষয়ে সরকার কিভাবে দেখছে? এই ওসমান হত্যার মৃত্যুর পরে হামলা হয়েছে, বিভিন্ন সময় আমার বিভিন্ন ভাবে মব ভায়োলেন্সের বিষয়ে আলোচনা হয়েছে। সরকার শুরু থেকেই এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঠিকমতো হয়তো চালাতে পারেনি এমন অভিযোগ আছে। এই জায়গায় আসলে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা মব যারা তৈরি করেছে, যারা ভাঙচুর করেছে, তাদের গ্রেপ্তারে কোনো মামলা বা পদক্ষেপ নেওয়ার বিষয় কোনো আছে কিনা? ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে, ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে। অনেকের সাথে আলামতও পাওয়া গেছে, আলামত সহই হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে। আপনি জানেন
অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, তারপরে পেনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে, এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে। আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার আর আমাদের লয়ার ভাইজাই কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। আসসালামু আলাইকুম। শহীদ ভাই, আমার নাম নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। আগামীকাল যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, সেই ক্ষেত্রে নিরাপত্তার কথাটা বলছিলেন। শুধু আগামীকাল তো না, সে যেহেতু নির্বাচন করবেন, সব প্রস্তুতি আছে, এরপরে আনুষ্ঠানিকতাও আছে। সেই ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে বাকি দিনগুলোতে, 25 তারিখের পর থেকে ইভেন্ট ঠিক কি ধরনের প্রোটোকল পাবে? দল তার নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে, সরকারের কাছ থেকে যা সহযোগিতা চাচ্ছে সেটা করা হচ্ছে। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। হ্যাঁ বলেন। আমার নাম ইব্রাহিম খলিল, আমি দলীয় সংগ্রাম থেকে। গতকাল ও দিল্লির হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভের ঘটনা এবং পরিস্থিতি যথেষ্ট অবনতি হওয়ার পরিস্থিতি চলে গিয়েছিল, এটা অগ্রগতি কতটুকু? এই পুরো বিষয়টা আপনারা আমাদের ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করবেন, বিকজ তাদের কাছে সব ধরনের এই বিষয়গুলোর আপডেট আছে। আমি আপনাকে এই আপডেটটা আমার নাই যে আমি আপনাকে মানে লেটেস্ট সিচুয়েশনটা বলতে পারবো। থ্যাংক ইউ। এনি আদার কোশ্চেন? আরেকজন করুক। ধন্যবাদ। আমি প্রবল তালুকদার, আমি দেশ কাজের কাজ করি। ছোট একটা জানার বিষয় যে আইনটা হলো ওখানে আমি যে আড়িপাতার একটা প্রসঙ্গ ছিল অনেক আগে, সেরকম কোনো বিষয় সেই বিষয়ে বলা হয়েছে, একটু বলেন এর বাইরে কিছু। এই বিষয়ে আমরা অলরেডি, আমি আপনাদেরকে, আপনি যদি আমার পুরোটাকে ফলো করেন নোটটা, ওই বিষয়ে আমি কিন্তু বলেছি, ইতিমধ্যে বলা হয়েছে। হ্যাঁ, আপনি শেষ প্রশ্ন। হ্যাঁ বলেন। এমনিতে জোরবন্দর রয়েছে যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুজন কে সরিয়ে দেওয়া হচ্ছে, নতুন কাউকে বসানো হচ্ছে, যদি বলি যে পরিষদ উপদেষ্টা এই ধরনের কিছু হতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন এমন কথা শোনা যাচ্ছে, এবং একটি জাতীয় দলিল লেখা হয়েছে। আজকে এই বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো রকম আলোচনা হয়েছে কিনা বা কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এই বিষয়টা আমার জানা নেই। আজকে আলোচনা হয়নি। আর এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি। আমরা একটা নারীদের মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকতে নিব না, আমাদের আপনি লাস্ট। ওকে, আপনি বলেন। আচ্ছা জি, উনি বলতে চাচ্ছেন। আমি ঝুমি রহমান, চ্যানেল 1 এ আছি। একটু জানতে চাইবো, ভারতের যে উত্তেজনা চলছে, বাংলাদেশ ভারত দুই দেশেই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিভিন্ন সময় নানান ধরনের তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু সর্বশেষ যে তথ্যটি গতকাল ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ ডেকেছে, তেমনি বাংলাদেশের হাই কমিশনারকেও দিল্লি ডেকেছে। সার্বিকভাবে আসলে দুই দেশের যে সম্পর্কের যে উত্তেজনাটা রয়েছে, এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, সরকার এই বিষয়টি নিয়ন্ত্রণে বা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছে কিনা? এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে, তো বাকিটা আমি মনে করি যে আপনারা আমাদের, আমি তো যেটা জানি যে ওনারা তো প্রতি থার্সডেতে একটা ব্রিফিং করেন, আজকেও হতে পারে, আপনারা বাকিটা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নেবেন। হ্যাঁ, শেষ প্রশ্ন বলেন। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগটা নিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণয়ন চিঠি দিয়েছেন একটা, এই বিষয়ে একটু আপনাদের বক্তব্য জানতে চাচ্ছি। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না, বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না।